আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের আমাদের আলোচনা হবে সাম আইডিয়াস ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এই টপিকটার উপরে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি এটা একটা ক্লাস নিচ্ছি, এটা বেসিক ট্রেন বোঝানোর জন্য, এটা ডেফিনেশন এবং আদার্স কিছু ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে, এটার কনসেপ্টটা নিয়ে বলা হয়েছে। আজকে ওভারঅল আরেকটু থিম দেওয়ার চেষ্টা করব, কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে প্রথমত বুঝতে হবে এটা এমন সমস্ত ইকোনমির জন্য বেশি প্রয়োজন, সেই সমস্ত ইকোনমির জন্য বেশি প্রয়োজন যে সমস্ত ইকোনমিগুলো অলরেডি ডেভেলপ ইকোনমি হিসেবে রূপান্তরিত হয়েছে এমন নয়। তার মানে লেস বা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, ডেভেলপিং নেশন, ডেভেলপিং কান্ট্রিজ, এদের জন্য আমাদেরকে এই থটটা বেশি অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা ডেভেলপিং থেকেও তো ডেভেলপ ইকোনমির দিকে যাব। সুতরাং আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের আলোচনাগুলো আমার দেশকে সমৃদ্ধ করতে, উন্নয়ন করতে বেশি আলোচনা করব। একটা দেশ চাইলেই তার সমস্ত রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ব্যয় করতে পারবে না। হ্যাঁ, সে অনেক সময় অনেক খাতে বাজেট আকারে তার রিসোর্সগুলোকে ব্যয় করবে, কিন্তু একটা দেশ তার 100% রিসোর্সকে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, মানে যেখান থেকে তার সবচেয়ে বেশি রাজস্ব পায় সেই খাতকেই বেশি খরচ করতে পারবে না সেটার পিছনে। কারণ ডেভেলপমেন্ট করতে গেলেও একটা সুষম ডেভেলপমেন্টের প্রসঙ্গ চলে আসে। সুষম ডেভেলপমেন্ট মানে হচ্ছে সব খাতে সমানভাবে ডেভেলপমেন্ট। আর অসম ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোনো একটা খাতকে আপনি বেশি প্যাট্রোনাইজ করলেন, ডেভেলপ করলেন, কিন্তু অন্য কোনো খাতগুলো সেখানে অনুপস্থিত। যেমন আমার দেশে শুধুমাত্র এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট হলো, কিন্তু অন্যান্য সেক্টর ডেভেলপমেন্ট হলো না, তাহলে এটা সুষম ডেভেলপমেন্ট না। আমার দেশে শুধুমাত্র প্রত্যন্ত অঞ্চলেও দেখা যাচ্ছে আমি ব্রিজ করে দিলাম, রাস্তা করে দিলাম, কিন্তু ডেভেলপমেন্ট শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, রাস্তাঘাটের ক্ষেত্রে সীমাবদ্ধ। অন্যান্য অনেক জায়গায় এই ডেভেলপমেন্টের ছোঁয়া লাগেনি। সুতরাং আমাকে যেটা অ্যাজ এ কান্ট্রি হেড, একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হিসেবে নজর রাখতে হবে, সেটা হচ্ছে সব জায়গায় যেন সমান পরিমাণ সমানভাবে ডেভেলপমেন্টটা হয়। আমি যেন এগ্রিকালচার সেক্টরকে ডেভেলপ করতে পারি, ফার্মাসিউটিক্যাল সেক্টরকে ডেভেলপ করতে পারি, আমি যেন আমার ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে পারি, এডুকেশন সেক্টরকে ডেভেলপমেন্ট করতে পারি। আর যে সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের প্রয়োজন সেখানে ডেভেলপমেন্টটা করতে হবে। যেহেতু আমরা গরিব দেশ, আমাদের দেশের মধ্যে যে প্রোডাকশন ফ্যাক্টর আছে, প্রোডাকশন ফ্যাক্টরগুলো কি? একটা হচ্ছে ল্যান্ড, হ্যাঁ, একটা লেবার, একটা ক্যাপিটাল, একটা হচ্ছে অর্গানাইজেশন। এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশন ফ্যাক্টর। তার মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এগুলোকে কাজে লাগিয়ে মূলত আমি উৎপাদনটা করব, এগুলোকে কাজে লাগিয়ে উৎপাদন করব। আর ইকোনমিক্সের ভাষায় আবার এই জিনিসগুলো বিজনেসের ভাষা থেকে একটু ভিন্নতর হয়, একই রকম হয় না। যেমন একটু বলি, তাহলে বেসিকটা ক্লিয়ার হবে। ল্যান্ড, আমরা ল্যান্ড বলতে এমনি জমি বুঝি না, একটা জমি আছে, এটা একটা ল্যান্ড, ওটা একটা ল্যান্ড। কিন্তু ইকোনমিক্সের ভাষায় ল্যান্ড বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে দান করেছেন সেগুলো ল্যান্ড। যেমন জমি হচ্ছে তার একটা অংশ, আর জমি তো মানুষ বানায় নাই, আল্লাহ, এটা একটা ল্যান্ড। কিন্তু যখন বলা হয় প্রকৃতিতে হাওয়া, নদীর পানি, সমুদ্রের পানি বা পাহাড়, যদি প্রশ্ন করা হয় এগুলো কি ল্যান্ড? আশ্চর্য হলো সত্যি, আমি ঠিকই বলছি, আপনি ঠিকই শুনছেন। প্রকৃতির মধ্যে থাকা সমস্ত রিসোর্স হচ্ছে ইকোনমিক্সের ল্যান্ড। ওকে, প্রকৃতির মধ্যে থাকা সমস্ত রিসোর্স হচ্ছে ইকোনমিক্সের ল্যান্ড। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা ল্যান্ড বলতে যখন জমি বুঝি, একটা স্থাবর সম্পত্তিকে বুঝি, ফিক্স অ্যাসেটের মতো চিন্তা করি, তাই না? কিন্তু ইকোনমিক্সে ল্যান্ডের বাংলা যখন বলবো তখন জমি বলবো না, তখন বলবো ভূমি। মনে থাকবে, ভূমি। আর ইকোনমিক্সের ভূমি হচ্ছে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিসগুলো প্রকৃতিতে
হচ্ছে ল্যান্ড। ওকে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে লেবার, শ্রম, যে গায়ে খেটে দিচ্ছে ফিজিক্যাল লেবার দীর্ঘজন, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, সে একটু মেন্টাল অ্যাবিলিটি প্রয়োগ করছে, সেও একটা লাইন দিয়ে দিচ্ছে, লেবার দিচ্ছে। লেবার হচ্ছে শ্রম। ওকে, যে ফিজিক্যাল লেবার দিচ্ছে সে মজুরি পাচ্ছে, যে মেন্টাল লেবার দিচ্ছে সে স্যালারি পাচ্ছে, ওটা দিনে হচ্ছে সে হচ্ছে ব্লু কলার ওয়ার্কার, আর এটা হচ্ছে মাসে একবার এমডি, সিইও, হাই কোয়ালিটি লোক, সে তো মাসে একবার স্যালারি পাচ্ছে, তাই না, হোয়াইট কলার ওয়ার্কার। কিন্তু লেবার তো দিচ্ছে। তো ইকোনমির মধ্যে লেবারটাও কিন্তু সবসময় অ্যাভেলেবেল না, লেবারটার মধ্যে লিমিটেশন আছে। তারপর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে কি, মূলধন, তাই না, যেটা দিয়ে আলটিমেটলি আপনি আপনার ডেভেলপমেন্টটা করবেন। যদি ক্যাপিটাল না থাকে ইনভেস্ট করতে পারবেন না। ক্যাপিটাল থাকা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা অন্যতম বড় বিষয়, যে আপনি কোথায় ইনভেস্ট করতে পারলেন, বিকজ ইউ হ্যাভ দ্যাট মাচ অফ ক্যাপিটাল। যদি ক্যাপিটাল না থাকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। সো একটা প্রাতিষ্ঠানিক রূপরেখার জন্য, একটা ইনফ্রাস্ট্রাকচার জন্য ল্যান্ড দরকার, দেশটা কোনো একটা ডেভেলপমেন্ট করতে গেলে তার লেবার দরকার, লেবার ছাড়া সে ডেভেলপ করতে পারবে না। ইকোনমিতে তার ক্যাপিটাল দরকার, ক্যাপিটাল নাই, সেও ডেভেলপমেন্ট করতে পারছে না। তাহলে অর্গানাইজেশন আলটিমেটলি এই তিনটাকে কোঅর্ডিনেট করবে। আবার এরাও কিন্তু একটা জিনিস পায়, মানুষ যখন কোনো একটা জিনিসে খাটে তখন সে একটা পারিতোষিক পায় না। যেমন দেখেন, ল্যান্ড যখন আপনি ব্যবহার করবেন, কিনে নিলে তো গেল, ঝামেলা চুকে গেল। আর যদি এরকম হয় যে আপনি ল্যান্ডটা ব্যবহার করবেন, তখন সেটাতে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি, রেন্ট। রেন্ট মানে কি, এটা আপনার ল্যান্ডের ক্ষেত্রে বলবো খাজনা, তাই না। আচ্ছা, লেবারকে কি দিবেন, ওয়েজেস বা স্যালারি দিবেন, তাই না। আচ্ছা, ক্যাপিটালকে কি দিবেন, এখানে দুটো প্রসঙ্গ চলে আসবে, একটা হচ্ছে ওন ক্যাপিটাল, একটা হচ্ছে বোরড ক্যাপিটাল। ফর এক্সাম্পল, শাওন বিজনেস করতে চায়, শাওনের কাছে 10 লাখ টাকা আছে, এই টাকার মালিক সে, এটা হচ্ছে তার ওন ক্যাপিটাল, যে টাকা সে নিজে ওন করছে। নিজের থাকা টাকার উপর সে তো সুদ দিবে না, সে সুদ দিবে সেই টাকার উপর যে টাকা মানুষের কাছ থেকে হাওলাত বা কর্জ করা, ধার করা, লোন করা, অন ক্রেডিটে, বাকিতে, তাই না। যেমন একটা ব্যাংক তাকে ইন্টারেস্টে টাকাটা ধার দিল, তাহলে প্রতি মাসে ব্যাংক একটা প্রফিট করবে না ওই টাকার উপরে, যেটা ব্যাংকের একটা লাভ। সুতরাং এটা হচ্ছে তার জন্য কি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে যে ল্যান্ডটা ব্যবহার করতে দিবে, সরি, ল্যান্ড ব্যবহার করতে দিলে রেন্ট, লেবার ব্যবহার করতে দিলে ওয়েজেস স্যালারি, আর ক্যাপিটাল ব্যবহার করতে দিলে ইন্টারেস্ট। ব্যাপারটা বুঝছেন, সুদ। আর অর্গানাইজেশন যেটা রিসিভ করবে সেটাও একটা মজাদার জিনিস, সেটা হচ্ছে প্রফিট। এখন আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে গেইন, প্রফিট এবং ইনকাম, এগুলো আবার এক কথা নয়। যারা বিজনেস স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, গেইন, ইনকাম এবং প্রফিট এক কথা নয়। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, আপনি কোনো একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করলেন, ফর এক্সাম্পল ছোট একটা অ্যামাউন্ট বলি, হ্যাঁ, 10,000 টাকা ধরেন, প্রতি মাসে তো কিছু রিটার্ন পাওয়ার কথা। এখন আপনি 9 মাসে 9,000 টাকা রিটার্ন পেলেন, মানে প্রতি মাসে 1,000 টাকা করে আপনি পাচ্ছেন। কথার কথা, প্রতিটা টাকায় আপনার পকেটস্থ হচ্ছে না, আপনার জন্য এটা গেইন, কিন্তু এটা কি আপনার জন্য প্রফিট? এখন 10,000 টাকার ঊর্ধ্বে কিছু কি পাচ্ছেন? যখন আপনি এটার সাথে অ্যাডিশনাল কিছু পেতেন, তাহলে সেটা প্রফিটে রূপান্তরিত হতো। ব্যাংক যদি বলে যে তোমাকে তো 10 কোটি টাকা লোন দিয়েছি, 5 বছরের ইয়েতে তুমি টাকা রিটার্ন দেবা, ব্যাংক প্রতি মাসে কিছু না কিছু টাকা পাবে, কিন্তু প্রফিট হয়ে যায়নি। কিন্তু প্রফিট হবে তখন যখন সে 10 কোটি টাকার উপরে কিছু প্রফিটস্থ করতে পারবে। সুতরাং প্রতিটা অ্যামাউন্ট আসছে গেইন হিসেবে, প্রফিট হিসেবে না। আরও মজার বিষয় হচ্ছে প্রফিট এবং ইনকাম এক কথা না। ফর এক্সাম্পল, কিছু প্রতিষ্ঠান থাকে আমরা বলি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বাংলায় বলি দাতব্য প্রতিষ্ঠান। এই লায়ন্স চক্ষু হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মোটামুটি একটা সরকারি হসপিটাল,
এগুলো সব কিছুতে কিন্তু একটা টিকিট আছে, নাহলে একটা খরচ আছে, মিনিমাম একটা অপারেশনের চার্জ আছে, স্কুলে পড়তে গেলে একটা ফি আছে, সবই আছে। কিন্তু এগুলো হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, ওয়েলফেয়ার ইনস্টিটিউট। সুতরাং ওখানে যদি কোনো টাকা লাভ হয়ে থাকে আমরা ওটাকে প্রফিট বলবো না, আমরা ওটাকে বলবো ইনকাম। আর ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো একদম ধামাকা যারা আসলে কমার্শিয়াল কনসার্ন, তারা যখন কোনো টাকা আয় করবে তখন সেটা হবে প্রফিট। প্রফিট এবং ইনকামের মধ্যে আরও একটা পার্থক্য আছে বলি। যেমন ধরেন একজন মালিক পক্ষ, সে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, প্রাইভেট প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি। আপনার মতো 10 জন ছেলেকে সে চাকরি দিচ্ছে, 10 জন মেয়েকে সে চাকরি দিচ্ছে। আপনার জন্য মাসের আয়টা শুধুই একটা আয়। তো মালিক পক্ষের জন্য আপনাদেরকে খাটায় সে যে আলটিমেটলি পয়সাটা নিচ্ছে সেটা হচ্ছে প্রফিট। সুতরাং ব্যবসায়ী বা অন্ত্রপ্রেনারের সেলস থেকে এটা প্রফিট, কিন্তু মকসুদ স্যারের জন্য এটা হচ্ছে আয়। মকসুদ স্যার এত টাকা বেতন পায়, এটা তার আয়, ইটস নট হিজ প্রফিট। বুঝতে পারলেন? সুন্দর না? তো যাই হোক, একটা দেশের যদি এগুলো এফোর্ড করে, দেশ যদি গরিব হয়, তাহলে খুব বেশি মানুষ এগুলোকে এফোর্ড করতে পারবে না। অত এন্টারপ্রেনার থাকবে না যারা রেন্ট পে করতে পারবে। গরিব দেশ, ডেভেলপিং নেশন, হ্যাঁ, সবাই যে কাজ পাবে এমন না, বেকার থাকবে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম থাকবে। আপনারা গত ক্লাসে বুঝলেন সেটা। যদি ক্যাপিটাল দেশটা গরিব হয়, অনেক বেশি থাকবে না। গরিব দেশ তো লেবার ইন্টেন্সিভ হয়, ওখানে হাতে এত পয়সা থাকে না, ক্যাপিটাল ওরিয়েন্টেশন এরকম থাকে না। সুতরাং ডেভেলপিং কান্ট্রি সবসময় এগুলোর কারণে সাফাইয়ে থাকে। তার প্রোডাকশন সেক্টরে যে উপকরণ, উৎপাদনের উপকরণ, সেটা তুলনামূলক ডেভেলপ কান্ট্রিজের চেয়ে অনেক অনেক কম। একটা দেশেই বা কয়টা অর্গানাইজেশন আছে, বা একটা দেশে, এরকম একটা গরিব দেশ বাংলাদেশেও কতগুলো মাল্টিনেশনাল কোম্পানি কাজ করে, কয়টা বা ইন্টারন্যাশনাল কোম্পানি করে, কয়টাই বা গ্লোবাল কোম্পানি সেখানে কাজ করে যাচ্ছে, তাই না? লোকাল কোম্পানি বা লোকাল ভেঞ্চারই বা কতগুলো প্রতিষ্ঠান আছে। ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তো এই গার্মেন্টস লেবার ওরিয়েন্টেশনে চলে গেছে। তাও সেটার অবস্থা সুবিধাজনক না, এনি টাইম ফল করতে পারে, জিএসপি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এটা বন্ধ হয়ে যেতে পারে, ওটা বন্ধ হয়ে যেতে পারে, অর্ডার না পেতে পারে, তাই না? ওভার গার্মেন্টস একসময় প্রতিষ্ঠিত হয়েছিল, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তাই না? ইকোনমিতে অনেক সময় অনেক খাতের বিজনেস শ্রিঙ্ক করে, একটু চেপে যায়, আবার অনেক সময় অনেক খাতের বিজনেস অনেক বুমিং কন্ডিশনে যায়। বাংলাদেশ কখনো ভাবে না সে আইটি সেক্টরের দিকে যাবে, মানুষ ফ্রিল্যান্সিং করবে, ঘরে বসে টাকা আয় করবে, আউটসোর্সিং করবে, ডিজিটাল মার্কেটিং করবে, বা আইটি সেক্টরে মানুষ ডেভেলপমেন্ট করবে, এটা ওরকম কিন্তু ভাবে নাই, কিন্তু এখন হচ্ছে না। এবং 20 বছর আগে, 25 বছর আগে জবের যে নেচার ছিল, এখন কিন্তু এই জবের নেচার নেই। জবের নেচার হচ্ছে এভার চেঞ্জিং নেচার। আমি কখনো ভাবি না এটিএম বুথকে আমি একটা কার্ড দেবো, সে আমাকে 2000 টাকা দিবে। আমি ভাবছিলাম ব্যাংকে যাবো, একটা হিউম্যান আমাকে সার্ভিস দেবে, কিন্তু একটা মেশিন আমাকে সার্ভিস দিচ্ছে। জব একটা কমে গেল না একটা মানুষের। আগেকার সময় মানুষ টাইপিস্টের কাজ করতো বিভিন্ন অফিস আদালতে, তাই না? কত কষ্ট করতে, একটা শব্দ ভুল হলে ওটাকে আবার ফ্লুইড দিয়ে ঠিক করে আবার ওটাকে টাইপ করা কঠিন, তাই না? এখন কম্পিউটার জাস্ট একটা ব্যাক স্পেস বা একটা ডিলিট দিলে শব্দটা ডিলিট হয়ে যাচ্ছে, অক্ষরটা মুছে যাচ্ছে, আবার আপনি নতুন করে টাইপ করতে পারছেন, প্রিন্টটা কত সুন্দর আসছে, তাই না? তো এগুলো কিন্তু আমরা 20 বছর 25 বছর আগেও চিন্তা করি না যেটা এভাবে চলে যাবে, কিন্তু এখন হচ্ছে। এবং আমরা আগামী 20 বছরেও এমন কিছু জব দেখব যেগুলো আমরা 2024 সালে এসে কখনো ভাবিনি যে জবটা রূপরেখা পরিবর্তিত হয়ে এরকম হবে। এগুলো হচ্ছে ইকোনমিক্সের মধ্যে জবের রূপরেখা পরিবর্তন হয়ে একটা বড় ডেভেলপমেন্ট। একটা দেশ যদি লেবার ইন্টেন্সিটি থেকে ক্যাপিটাল ইন্টেন্সিটির দিকে চলে যায়, নর্মাল একটা গ্রোথ থেকে ডেভেলপমেন্টের দিকে নেশন চলে যায়, তাহলে এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট যে হচ্ছে এটা সাইন, তাই না? যত আপনি বেশি টেকনোলজিক্যাল আপডেশন করবেন তত বেশি আপনি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছেন। তাই একটা দেশ চাইলে সব কিছুই তার ডেভেলপমেন্টের জন্য খরচ করতে পারবে না, যেটা বলছিলাম, কখনোই পারবে না। আচ্ছা, এটা বুঝতে গেলে আপনাদেরকে ছোট্ট দুটো জিনিসের অবতারণা করবো, দুটো জিনিস আপনাদেরকে বোঝাবো।
এটা কিন্তু ইকোনমিক্সে খুব বেশি প্রযোজ্য। যেমন স্ক্যারসিটি, দুষ্প্রাপ্যতা, তারপর হচ্ছে চয়েস। একটা দেশ যদি সব কিছু একটা খাতে ডেভেলপমেন্টের জন্য এমপ্লয় করে বা নিবেদন করে, ওই খাতে ডেভেলপমেন্ট হলো অসম ডেভেলপমেন্ট দেখা যাবে, সুষম না। আবার যে খাতে বেশি ফ্যাসিলিটি দিলে ফরেন রেমিটেন্স বেশি আসবে, রপ্তানি বেশি করতে পারবেন, দেশের মানুষ কর্মসংস্থানের সুযোগ বেশি হবে, সেই খাতে আপনাকে বুঝে শুনে ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করতে হবে। সমাজে রিসোর্স অ্যাভেলেবেল না। ইকোনমিক্সের কাজই হচ্ছে অসীম অভাবকে সসীম সম্পদ দ্বারা, অনেক বেশি ওয়ার্ডকে, অভাবকে লিমিটেড রিসোর্স দ্বারা পূরণ করার চেষ্টা করা। এবং যেহেতু রিসোর্সগুলো লিমিটেড, কিছু ক্ষেত্রে এগুলো স্ক্যার্স, দুষ্প্রাপ্য, এই জন্যই মানুষকে চয়েস করতে হয়। আমার কাছে যদি 15,000 টাকা থাকে, কেউ যদি বলে যে তুমি এই মাসে এই ইকুইপমেন্টটা কিনবা নাকি তুমি এই মাসে একটা মোবাইল ফোন কিনবা, তখন আমি চিন্তা করবো যে আমার কোনটা বেশি প্রয়োজন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি দুইটা এফোর্ড করতে পারবো না। তো একটা দেশও তাই, যখন সে গরিব অবস্থায় থাকে, সে চাইলে তো সব কিছু এফোর্ড করতে পারে না, তখন সে স্ক্যারসিটির দিকে চলে যায়, দুষ্প্রাপ্যতাকে সে অ্যানালাইসিস করে। সে চিন্তা করে আমার দেশ তো ছোট্ট দেশ, ল্যান্ড কম, আমি কোন বিজনেসে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে আমার সর্বোচ্চ বেনিফিট আমি পাব, সর্বোচ্চ বেনিফিট। তখন সে স্ক্যারসিটির বিষয়টা মাথায় রাখে। একজন গৃহিণীর কাছে, হোম মেকার বা হাউস ওয়াইফের কাছে 1 কেজি আটা বা ময়দা আছে, সে চিন্তা করলো আমি এটা দিয়ে পিঠা বানাতে পারি, আবার যদি এটা দিয়ে পিঠা বানাই হয়তো সকালে রুটিটা হবে না। সে তখন চিন্তা করলো একটা ঘরের প্রধান হিসেবে বাসায়, সে চিন্তা করলো যে আমি সকালে রুটি বানাবো, এই মুহূর্তে আমি পিঠা বানিয়ে এটা ওয়েস্ট করবো না। দেশের কাছেও যখন রিসোর্স কম থাকে, তখন রাষ্ট্রপ্রধানও এটা ভাবে যে আমার কোন খাতে দিলে আমি সবচেয়ে বেশি আউটপুট পাবো, কিন্তু আমি চলতে পারবো দেশটা। আবার ইকোনমির মধ্যে সকল রিসোর্সের প্রাইস সমান না। আচ্ছা, কিন্তু একটা মানুষ কিভাবে বুঝবে যে এই জিনিসটা স্ক্যার্স, যেটা আপনি সহজে পাবেন না সেটা হচ্ছে স্ক্যার্স। যেমন আমরা যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোথাও হই, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ দেওয়া হয় না? যদি চতুর্থ, পঞ্চম হতো হয়তো ব্রোঞ্জ, তামা, পিতল, লোহা এগুলো দেওয়া, কথার কথা জাস্ট বললাম। কিন্তু মূল্যমানটা সেট হচ্ছে গোল্ড থেকে, তাই না? আবার গোল্ডের খনি যতটুকু আছে, ডায়মন্ডের খনি ওয়ার্ল্ডে অতটুকু নাই, বাহারও অতটুকু হচ্ছে না। তাহলে ডায়মন্ড একটু দুষ্প্রাপ্য না গোল্ডের চেয়ে, এই জন্য ডায়মন্ডের দাম বেশি। প্লাটিনাম অনেক দামি একটা জিনিস, তাই না? ক্ষুদ্র কণার দাম অনেক। তাহলে প্লাটিনামটা আপনি সহজে এফোর্ড করতে পারছেন না, চোখেও দেখছেন না। প্লাটিনামের গহনা করা কাউকে দেখে না, কারণ এটা অনেক দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য তো দুষ্প্রাপ্য জিনিস যেটা সহজে পাওয়া যায় না, সেটার দাম ইকোনমিক্সে সবচেয়ে হাই, আর যেটা অ্যাভেলেবেল সেটার দাম সবচেয়ে কম। ইকোনমিক্স চলছে তো এই থিওরির উপর। অনেক বেশি গ্র্যাজুয়েট যদি মার্কেটে থাকে, তখন এমপ্লয়ার বা নিয়োগকর্তা চিন্তা করবে তুমি চলে গেলে তো আমার কাছে ক্লোজ অল্টারনেটিভ আছে। কিন্তু আমি যদি একজনকেই পেতাম মার্কেটে ওই রকম আর গ্র্যাজুয়েট নাই, তাহলে ওর যোগ্যতাটাই আমার দরকার, তখন আমি ওকে একটু টাকা বেশি দিয়ে হলে নিয়োগ করতে চাইতাম, কারণ আমি যেটা খুঁজছি সেটা তার মধ্যে আছে। ব্যাপারটা বুঝেন, আমি যে জিনিসটা চাচ্ছি সেই যোগ্যতাটা তার মধ্যে আছে, আমি একটু বাড়তি টাকা দিয়ে তাকে নিতে চাচ্ছি, কারণ মার্কেটে এই ইয়েটা একদম কম। অ্যাকচুরিয়াল সায়েন্স নামে একটা সাবজেক্ট আছে, আপনারা হয়তো শুনে থাকবেন। অ্যাকচুরিয়াল সায়েন্স বিদেশে পড়ানো হয়, বাংলাদেশে ওইভাবে অফার হয় না। হাতে গোনা কয়েকজন অ্যাকচুরিয়াল সায়েন্স থেকে পাশ করা মানুষ বাংলাদেশে আছে, যারা ব্যাংক বা বিমা প্রতিষ্ঠানে বড় বড় ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল অন্যান্য প্রবলেমগুলো সলভ করেন, তাদের অনেক হাই পেমেন্ট। কেন? কারণ অ্যাকচুয়াল সায়েন্টিস্ট তো বাংলাদেশে অত নাই, ওই ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে। সো ইকোনমিক্সে সেই জিনিসটার প্রায় সবচেয়ে বেশি হবে, যেটা সবচেয়ে বেশি দুষ্প্রাপ্য। আর মানুষ যখন এই দুষ্প্রাপ্যতার ধাক্কায় পড়বে, তখন সে চিন্তা করবে না একসাথে এত কিছু তো বানাতে পারবো না, সুতরাং আমাকে চয়েসে আসতে হবে যে আমি কোন জিনিসটার জন্য আমার টাকাটা, রিসোর্সটা খরচ করবো। ওকে, তখন সে
চয়েসের দিকে চলে গেল। এখন সে বেস্ট চয়েসটা করবে, যেই চয়েসটা তাকে সবচেয়ে বেশি আউটপুট দিবে। তখন একটা কনসেপ্ট এসে করা মাপ করবে। কনসেপ্টটার নাম হচ্ছে ওসি, অফিসার ইন চার্জ, অপরচুনিটি কস্ট। Opportunity cost equals the amount of product that must be sacrificed in order to have more of one. যেমন আপনি একটা জমি আছে আপনার কাছে, এটা সিম্পল সেন্সে বুঝেন। ধরেন গুলশানে বা বনানীতে আপনার জমিটা আছে। আপনি জানেন এখানে অনেক কর্পোরেট অফিস, আমি একটা টাওয়ার বিল্ড করতে পারতাম, অনেক ফ্লোর আমি ভাড়া দিতে পারতাম। হতে পারে কোনো একটা প্রতিষ্ঠান এটা পুরোটাই ভাড়া নিল, আমি 30 লাখ টাকা বা 50 লাখ টাকা পার মান্থ পেতাম। কিন্তু অন্য কোনো একটা জায়গায় এই ইনভেস্টমেন্টটা যদি করি বা এখানে যদি ইনভেস্টমেন্টটা করি, যদি এই টাওয়ার না হয় অন্য কোনো বিজনেস হয়, রেস্টুরেন্ট বা হোটেল বিজনেস, যদি করে দেখলাম অনেক কম্পিটিশনে পড়ে যাব, আশপাশে এই সমস্ত বিজনেস আরও আছে এবং আমি আসলে আশানুরূপ প্রফিট করতে পারবো বলে মনে হচ্ছে না। এই যে তখন আপনি এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে যেটা বেশি প্রফিট দিবে সেদিকে চলে গেলেন, এটা হচ্ছে ওটার অপরচুনিটি কস্ট। ওকে, সুযোগ ব্যয়। ইচ্ছা করে দেখতেছেন, ক্যালকুলেট করে এটা বেশি দিচ্ছে না, ওটা বেশি দিচ্ছে, আচ্ছা ওটা বাদ। এই যোগে একটু বিতাড়িত করলেন, ব্যয় করে দিলেন, আচ্ছা যাও যাও যাও, এই সুযোগ তুমি চলে যাও। এটাই হচ্ছে সেই সুযোগ ব্যয় দিয়ে বড় সুযোগটার দিকে ধাবিত হওয়া, বুঝছেন? এবং অন্য সবগুলোকে ত্যাগ করার ইয়ে হচ্ছে এটা, পারিতোষিক হচ্ছে এটা, যেটা আপনি অ্যাকসেপ্ট করলেন। তো মানুষ সুযোগ ব্যয় কেন যায়? সে রেস্টুরেন্ট করতো, হোটেলও করতো, টাওয়ারও বানাতো, কারণ তার কাছে তো রিসোর্স লিমিটেড, ল্যান্ড তো স্ক্যার্স। হ্যাঁ বলেন। রিস্ক কম, প্রফিট বেশি। হ্যাঁ, রিস্ক কম, প্রফিট সবচেয়ে বেশি, অপটিমাইজ। সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করাটা উচিত। কম রিস্কে বেশি প্রফিট আপনি যাতে জেনারেট করতে পারেন। আচ্ছা, বুঝতে পারলেন? সো আপনি স্ক্যারসিটি কেন ফিল করলেন ইকোনমিক্সে? ক্লিয়ার? কেন ওখান থেকে একটা চয়েস আসলো? কারণ সব জায়গাতে ইনভেস্ট করতে পারবেন না, হাতে রিসোর্স হচ্ছে লিমিটেড। আবার চয়েসের ক্ষেত্রেও অপরচুনিটি কস্ট ওয়ালা চয়েস হতে হবে, যেটা সবচেয়ে বেশি আউটপুট আপনাকে দিবে। এখন অপরচুনিটি কস্ট কে দেবে একটা কথা বলবে, ইকোনমিক্সের তার সাথে অন্য একটা বিষয় অনেক সাদৃশ্য আছে, সেটা হচ্ছে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন সে চিন্তা করবে অপরচুনিটি কস্ট হবে, কিন্তু কতটুকু আমি এমপ্লয় করতে পারবো। এটা হচ্ছে অপরচুনিটি কস্ট কার্ভ, মনে রাখবেন। এটাই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কস্ট কার্ভ। আরো আশ্চর্য হবেন, এটা একটা বাজেট লাইন। এর বাইরে যত ধরনের উৎপাদন একটা দেশ করতে চায় সে করতে পারবে তো, কারণ সেখানে তার জন্য ল্যান্ড অ্যাভেলেবেল আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, অর্গানাইজেশন আছে। কিন্তু এটার বাইরে এই বিন্দুতে ধরে নেন একটা পয়েন্ট ই, এমনি দিলাম, এখানে উৎপাদন সম্ভব না। কারণ ইকোনমিক্স বোঝায় তুমি কার্ভের বাইরে যে উৎপাদন করতে পারবে না, কারণ তোমার বাজেট নাই তো। সুতরাং তুমি যত ল্যান্ড খাটাও না কেন, যত লেবার ইউজ করো না কেন, যত ক্যাপিটাল এমপ্লয় করো না কেন, সবগুলো একটু খেয়াল করবে। শোনার জন্য শোনা না। স্যার কেন বলছে সাপ্লাই অফ কিন্তু ডিমান্ড ফর? প্রিপোজিশনাল ইউজটা কেন আসছে? ক্যাপিটাল এমপ্লয়, ক্যাপিটালকে ওয়ার্কের কথা বলছে না, লেবার হচ্ছে ওয়ার্ক, কিন্তু ক্যাপিটাল হচ্ছে এমপ্লয়মেন্ট। সবগুলো খেয়াল রাখবেন। ওকে, ক্যাপিটালকে নিয়োগ দেওয়া, এমপ্লয় করা, কাজে লাগা। তো আমি এই বিন্দু এখানেও যদি চাই উৎপাদন করতে পারবো দেশ হিসেবে, কারণ এটাও আমার সীমানার বাইরে নেই। এই সীমানা তো আমি উৎপাদন করতে পারবো, এই সীমানা তো আমি উৎপাদন করতে পারবো, কিন্তু এই সীমানার বাইরে এই পয়েন্টে হলেও আমি উৎপাদন করতে পারবো না। ব্যাপারটা বুঝছেন? এখন একটা দেশ যত ধরনের এমপ্লয়মেন্ট করবে, লেবার হোক, ক্যাপিটাল হোক, যা আছে সে বিনিয়োগ করতে চায়, দেশকে বুস্ট করতে চায়, একটা বুম বুম সিচুয়েশনে চলে যেতে চায়, রিসেশন থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে তাকে এই ইয়ের ভিতরে, ডাইমেনশনের ভিতরে বিনিয়োগ করতে হবে। যেই দেশ যত বেশি ডেভেলপ, তার ডাইমেনশন চৌহদ্দি তত বড়, বিনিয়োগ করার ক্যাপাসিটি তত বড়। আপনি একজন সাধারণ শিক্ষক, আপনার বাজেট হচ্ছে এই, আর একজন ক্যাপিটালিস্ট, তার বাজেট হচ্ছে এই। যত বেশি বাজেট বাড়বে দেশের, তত উপরের দিকে কার্ভটা যাবে। বুঝতে পারলেন? বাজেটটা বাড়বে।
যত বেশি একটা দেশ প্রোডাকশন ফ্যাসিলিটি দিতে পারবে তত বেশি কার্ভেটটা ডান দিকে যেতে থাকবে। ভয় পাচ্ছেন কার্ভ দেখে? অসুবিধা নাই, ডোন্ট ওয়ারি। ওকে, তো একটা দেশে বাজেট যত বেশি সে বেশি বিনিয়োগ করতে পারবে না, অপরচুনিটি তার বেশি থাকবে না। আপনি চাইলে একটা জিনিস সহজে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু আপনার যখন ক্যাপিটাল কম থাকবে তখন আপনি অনেক কিছু ইয়েতে পড়ে যাবেন। স্ক্যারসিটি চিন্তা করবেন, চয়েস চিন্তা করবেন, বাজেট নাই। তো দেশের ক্ষেত্রে এরকম হয়। দেশটা তো আর লুক্সেমবার্গ না, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ না, গরিব দেশ। অনেক সময় মানুষজনকে দেখবেন যে বাংলাদেশে রাস্তায় শুয়ে আছে, অ্যাভেলেবেল কেস, অন্ন নাই, বস্ত্র নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই, কতদিন না খেয়ে আছে, তাই না? কত মানুষ সাধারণ অন্নটুকু পাচ্ছে না। আমি যখন সকালবেলা আসি বাসে, রাস্তাঘাটের উপরে যে সমস্ত হোটেল থাকে সেখানে কমন চিত্র দেখা যায়। কিছু মানুষ, অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধা, হোটেলের পাশে দাঁড়িয়ে থাকে, বৃষ্টি হলেও দাঁড়িয়ে থাকে, রোদ হলেও দাঁড়িয়ে থাকে, নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যেও দাঁড়িয়ে থাকে, হাত পাগুলো কাঁপতে থাকে বয়সের ঘুরে। সে একটা নুজ্জ দেহ, রাতে হয়তো ভাতও খায়নি, চোখে ভালো দৃষ্টি নাই, হাতে বুঝে থাকা 10টা টাকাও পাবে না। হোটেল থেকে বের হওয়ার সময় কেউ যদি তাকে বলে যে খালাম্মা নেন, আপনাকে একটা পরোটা দিলাম, বা কোনো সহৃদয় ব্যক্তি যদি বলে আমাকে বসাও খাওয়াও, সেই জন্যই তারা ওখানে দাঁড়িয়ে থাকে। আপনি যদি এই সমস্ত মানুষগুলোর কথা চিন্তা করেন, এরা শুধুমাত্র একটা দুটা না, ডজন ডজন না, কোটি, লাখো কোটি, এবং সমাজের অনেক নিগৃহীত একটা জেনারেশন। প্রত্যন্ত অঞ্চলে খুঁজলেও আপনি এখন পাবেন। কিছু মানুষ অভাবে থাকে, সে নিজেকে ফ্ল্যাশ করে না। এটাই হচ্ছে ফকির মিসকিনের মধ্যে পার্থক্য। মানে জামা টামা পরে মোটামুটি আছে, কিন্তু তার কিন্তু পেটে ভাত নাই, তার একটা চিকিৎসার পয়সা নাই। দেখে তো মনে হচ্ছে একটা জুতা আছে, একটা শার্ট আছে, হ্যাঁ মোটামুটি একটা প্যান্ট আছে, সে হয়তো হেঁটে যাচ্ছে, ওর পকেটে তো গাড়ি ভাড়া নেই। সমাজে কিছু মানুষ হাতটা পাততে পারে, কিছু মানুষ হাত পাততে পারে না, কিন্তু ওর পেটে ক্ষুধা, কিন্তু মুখে সেটা আসে না। ও বলতে পারে না আমাকে কিছু টাকা দেবে। তো এটা হচ্ছে মিসকিন। ফকির তো তাও চাইতে পারে, কিন্তু মিসকিন হয়ে চাইতে পারে না, আত্মসম্মানের কারণে। তো যাই হোক, দেশে এরকম মানুষজনে ভরা, হতদরিদ্র মানুষজনে ভরা। দেশটা একটা ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপমেন্ট ইকোনমিক্স করতে গেলে শুধু বাজেট কি, স্ক্যারসিটি কি, আর ইকোনমিক্সের ছাত্ররা চয়েসের অপরচুনিটি কস্ট বুঝে সে কোর্স শেষ করে দিক, এটা আমি চাই না। আমি চাই তারা রিয়েল ধনটা পাবে। আমি চাই দেশের ইকোনমিটা আসলে কোথায় ইনভেস্টমেন্ট করবে এটা মানুষ বুঝুক, হতদরিদ্র মানুষ কি এটা ডেফিনেশন বুঝুক, ফকির মিসকিন কি, দেশের রিয়েল সিনারিও কি। আমি চাই এগুলো মানুষ ইনফর্ম হোক, এগুলো জানুক। এরকম আপনি অনেক দেখবেন অ্যানালাইসিস আসবে নেটে, আপনি ঘাটলে অনেক কিছুই পাবেন, যেখানে একটা দেশকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক ইকোনমিক্সের থিওরি, অনেক তথ্যের প্রয়োগ করা হচ্ছে, কিন্তু রিয়েল যে সিনারিও সেটা আপনার চোখের সামনেই আছে। আপনি চাইলে সেটা দেখতে পারেন। আমাদের দেশে এই যে মানুষ গরুর মাংস নিয়ে অনেক কথা বলে না, 700 টাকা বা 750, 800 টাকা বা 690 টাকা, 700 টাকা কেজি হয়, অনেকে এটা এফোর্ড করতে পারে না, তাই না? ধরেন মাঝে মাঝে নিজেকে কিছু প্রশ্ন করবেন, যেমন আমি আমার বাসা থেকে একটা ছোট্ট একটা পয়েন্টে গাড়ি ধরার জন্য যাই বা আসি, ফর এক্সাম্পল 20 টাকা। আমি যদি এই সার্ভিসটা 5 বার নিই, কত টাকা? 100 টাকা। তাহলে একটা মানুষকে 800 টাকা কেজি গোস্ত কিনতে গেলে ওই রিক্সাওয়ালা ভাইটাকে কতবার প্যাডেল দিতে হবে, কতবার মুভ করলে 800 টাকা হয়? 800 টাকা হলেই কি সে গরু মাংস খাবে? তার তো ভাতই দিবে না, তার সাথে কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে না, ভাত লাগবে, না হলে ডাল করলাম একটু ঝোল দিয়ে খেয়ে নিল, না হলে তার কাছে হয়তো একটা মশলা কেনার টাকা নেই, বাসায় একটু মশলার মতো করে নিল, রাঁধুনি মিক্সার কিনতে পারবে না, তাই না? ঘি নাই, ওরকম স্বাদ হবে না।
রান্নার জন্য গ্যাস লাগে শহরে সিলিন্ডার, তো মাটির চুলা বসাতে পারবে না, তাই না? কোথাও না কোথাও একটা কস্ট ইনভলভ আছে না? তো একটা ক্ষেত্রে তাকে কতদিন বসে থাকতে হবে? সে নিজের কথা বাদ দিল, কিন্তু তার পাশে যদি সন্তান থাকে, ছোট্ট একটা ছেলে থাকে, ছোট্ট একটা মেয়ে থাকে, সে তাদের অনেক ডে টু ডে চাহিদাগুলো মিট করতে পারবে না। ওকে, বুঝতে পারলেন? তো এই চিত্রটা কিন্তু ঘরে ঘরে। দিস ইজ দ্য রিয়েল ডেভেলপমেন্ট ইকোনমিক্স থট। শুধু থিওরি আর বিদেশি বাবুদের দেওয়া আমেরিকান ব্রিটিশ বইয়ের চক্করে যদি পড়ে যান, ওইভাবেই শেষ হয়ে যাবে। অনেক কিছু ভাবেন। ইকোনমিক্স আপনাকে শিখাবে কি? মানুষ আয় করছে, একটা বড় ব্রিজ, একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, রিক্সা উঠতে পারে না, রিক্সাওয়ালাকে সে একটু ধাক্কা দিয়ে সাহায্য করে ব্রিজটা পার করে দেয়। এখন সে একটা আয় করলো, ইকোনমিক্স এখানে থেমে গেল। কিন্তু যে মানুষটার কচি দুটা হাত এটাকে ধাক্কা দিয়ে ঠেলে ব্রিজটা পার করে দিচ্ছে, আপনি তাকে নিয়েও ভাবেন। শুধু রিক্সাওয়ালা না, রিক্সাওয়ালার পিছনেও যে কচি হাত দুটো এমপ্লয়মেন্টের কাজ করছে, সাধারণ কিছু অর্থের জন্য, চুক্তিভিত্তিক না, কিছু না, তাই না? সেগুলো নিয়েও ভাবেন। দ্যাট ইজ দ্য আলটিমেট ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের থটগুলো এরকম হয়। আমি যখন আপনাদেরকে নেক্সট দিন আসবো, সরাসরি ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ভিতরে আমরা প্রবেশ করবো। ওকে, তো রেখে দিচ্ছি আজকে।